এই যে সিজনের শেষ দিকে এসে আর্সেনাল যে কয়েকটা ম্যাচে ধুঁকছিল, কয়েকটা ম্যাচে পয়েন্ট হারাচ্ছিল, কয়েকটা ম্যাচে সেরকম ফর্মে ছিল না, এটার পেছনে আমি মেইন কারণ হিসাবে বলেছিলাম যে তাদের অ্যাটাকিং থার্ডে কন্ট্রোল নাই। তারা ফ্রন্ট থ্রিতে বা ফ্রন্ট ফোরে যে সকল খেলোয়াড়দেরকে খেলায়, তাদের মধ্যে সেই কোয়ালিটি নাই যেই কোয়ালিটির মাধ্যমে তারা খেলাটাকে গড়ে দিতে পারে, খেলাটাকে কন্ট্রোল করতে পারে, অ্যাটাকিং থার্ডে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে এমন কোনো খেলোয়াড় ছিল না। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতাম যে মেইন স্ট্রাইকারের জায়গায় খেলছেন ভিক্টর ইয়োকেরেস, বাম দিক দিয়ে খেলছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ডান দিক দিয়ে খেলছেন নুনি মাদুয়েকের মতো খেলোয়াড় না, যারা কিনা আর যাই হোক না কেন ওরকম প্লেমেকার না, ওরকম কন্ট্রোলার না। সো এই জিনিসটা আর্সেনালকে অনেক বেশি ভোগাচ্ছিল, এবং এটা আর্সেনাল কেন করছিল, মেইন কারণ ছিল ইনজুরি। এবং চাইলেও মিকেল আর্টেটা ওই ধরনের খেলোয়াড়দেরকে ফিল্ড করতে পারছিলেন না মেইন একাদশে, যারা কিনা তাকে ওই অ্যাটাকিং থার্ডে কন্ট্রোলটা দিতে পারে। তার মেইন খেলোয়াড় বুকায়ো সাকা ইনজুরির কারণে ঠিকমতো খেলতে পারছিলেন না। লিয়ান্দ্রো ত্রসার বয়স হয়ে গিয়েছে, চাইলেও সেরকম লেভেলের পারফর্ম করতে পারে না। গ্যাব্রিয়েল জেসুস একদিন ফিট থাকেন, 10 দিন ইনজুর থাকেন। কাই হ্যাভার্টস দুর্দান্ত স্ট্রাইকার, কিন্তু ইনজুরিতে থাকেন। এই সকল খেলোয়াড়গুলো টেকনিক্যাল খেলোয়াড়, যারা কিনা অ্যাটাকিং থার্ডে আর্সেনালের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেন। সো ওই সকল খেলোয়াড়রা যখন ইনজুরিতে থাকেন, তখন মিকেল আর্টেটা আসলে চাইলেও সেরকম টেকনিক্যাল খেলোয়াড় নামাতে পারেন না। আরেকটা সেম ধরনের সমস্যা ছিল কিন্তু বিল্ড আপের দিক দিয়ে। ফার্স্ট ফেজে ডিফেন্স থেকে আর্সেনাল যখন বিল্ড আপ করতো, তখনও আর্সেনালের একাদশে পর্যাপ্ত পরিমাণ টেকনিশিয়ান ছিলেন না, টেকনিক্যাল প্লেয়ার ছিলেন না, যারা কিনা পেছন থেকে বল বের করার ক্ষেত্রে, পেছন থেকে আক্রমণ গড়ে তোলার দিক থেকে আর্সেনালকে সেভাবে ইন ভ্যারাইটি অফ ওয়েজ তাদেরকে সাহায্য করতে পারে তেমন কোনো খেলোয়াড় ছিলেন না, বা থাকলেও তাদেরকে সেভাবে মিকেল আর্টেটা স্বাধীনভাবে নামাতেন না। ডিফেন্সে আমরা পিয়েরেহিন ক্যাপিয়েকে দেখি, ফ্যান্টাস্টিক ডিফেন্ডার বাট নট আ বিল্ড আপ স্পেশালিস্ট। ডিফেন্সে আমরা গ্যাব্রিয়েল ম্যাগালিয়াসকে দেখি, ফ্যান্টাস্টিক অ্যাগ্রেসিভ ডিফেন্ডার বাট নট আ বিল্ড আপ স্পেশালিস্ট। উইলিয়াম সালিবা ইজ আ বিল্ড আপ স্পেশালিস্ট। রাইট ব্যাকেও ইউরিয়ান টিম্বার যখন খেলেন তখন সেভাবে সাহায্য করতে পারেন না, বেন হোয়াইট খেলে কিন্তু আবার সাহায্য করতে পারেন। সো ফুলহ্যামের এগেনস্টে এই সবগুলো সমস্যাই মোটামুটি সমাধান হয়েছে আর্সেনালের, বিকজ অনেকগুলো খেলোয়াড় কিন্তু ইনজুরি থেকে ফিরে এসেছেন। আপনি পেছন থেকে শুরু করে সামনে পর্যন্ত আর্সেনালের একাদশের দিকে তাকান, তাদের বিল্ড আপের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু খেলোয়াড় ছিলেন যারা কিনা বিল্ড আপের ক্ষেত্রে আর্সেনালকে অনেকগুলো সলিউশন দিতে পারেন এবং অনেকগুলো ওয়েতে আর্সেনালকে বিল্ড আপের ক্ষেত্রে সাহায্য করতে পারেন। রিকার্ডো ক্যালাফিওরি ইজ আ বিল্ড আপ মনস্টার। তার পাসিংও যেরকম দুর্দান্ত, সেটা শর্ট পাস হোক, ক্রসফিল্ড পাস হোক, লম্বা পাস হোক, সেটাও যেরকম দুর্দান্ত। তার বল ক্যারিংও অসাধারণ, তিনি সামনে গিয়ে বিভিন্নভাবে আর্সেনালকে অ্যাটাকিং সলিউশন দেন। সো ক্যালাফিওরি ওয়াজ ফ্যান্টাস্টিক। উইলিয়াম সালিবাকে নিয়ে তো কোনো কিছু বলাই নাই, এই সিজনে তো বটেই, গত কয়েক সিজনেই তিনি বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক, সকল দিক থেকে, বিল্ড আপের দিক থেকেও, ডিফেন্সের দিক থেকেও। অ্যান্ড বেন হোয়াইট এখন আর্সেনালের মেইন রাইট ব্যাক নন, কিন্তু রাইট ব্যাক হিসাবে আর্সেনালে যারা যারা খেলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বিল্ড আপ কোয়ালিটি এই বেন হোয়াইটেরই রয়েছে। এবং বুকায়ো সাকা যখন ফিট থাকেন, তার পেছনে যতগুলো রাইট ব্যাক এ পর্যন্ত আর্সেনাল খেলিয়েছে, তাদের মধ্যে এই বেন হোয়াইটের সঙ্গেই সাকার কম্বিনেশন সবচেয়ে বেশি ভালো কিন্তু হয়েছে। সো পেছনে দেখেন মোটামুটি এই 5 জনের মধ্যে 4 জনই কিন্তু বিল্ড আপ স্পেশালিস্ট, ডেভিড রায়া, ক্যালাফিওরি, সালিবা অ্যান্ড বেন হোয়াইট। উপরে ডেকল্যান রাইস ইজ আ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো তিনিও কিন্তু বিল্ড আপে সেভাবে সাহায্য করছেন। মাইলস লুইস স্কেলি, তাকে মিকেল আর্টেটা গত 1.5 সিজন ধরে লেফট ব্যাকে খেলাচ্ছেন, কিন্তু এই সিজনে বহুদিন পর তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়েছে। মাইলস লুইস স্কেলির খেলা গত 1-2 সিজন ধরে যারা দেখেছেন তারা জানেন যে এই মিডফিল্ডে কিন্তু লুইস স্কেলির মেইন পজিশন, লেফট ব্যাক কিন্তু তার মেইন পজিশন নয়। সো বহুদিন পরে এই মিডফিল্ডে খেলতে এসে মাইলস লুইস স্কেলি মিকেল আর্টেটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তার মতো খেলোয়াড়কে মিডফিল্ডে না খেলানোটা আর্সেনালের মতো দলের জন্য কতটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড এভারেচি এজেকে নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নেই। আমি এই সিজনে বিভিন্ন ভিডিওতে বারবার আপনাদেরকে বলেছি যে এভারেচি এজে যখনই আর্সেনালের এই সকল জোনগুলোতে খেলবে, সে সকল জোনে আর্সেনালের আর কোনো চিন্তা থাকবে না। মিডফিল্ড থেকে আক্রমণ ভাগের এই কানেক্টারের কাজটা এভারেচি এজে দুর্দান্তভাবে করতে পারেন, এবং একই সঙ্গে ফ্রন্ট টু এর অংশ হিসাবে এইভাবে প্রেসও কিন্তু করতে পারেন যখন আর্সেনালের পায়ে বল থাকবে না। এখন অনেকের মতে এই পজিশনটা দলের ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ডের জন্য বরাদ্দ, কিন্তু আমরা গত 3-4 বছর ধরে দেখেছি যে মার্টিন ওডেগার্ড আসলে একটা পর্যায়ের পর আর অন দ্য বল সিচুয়েশনে তার সেরকম উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তিনি ট্রানজিশনে আর্সেনালকে সেভাবে সাহায্য করতে পারেন না, সেভাবে ক্রিয়েটিভ হেল্প করতে পারেন না। তাকে এককালে ভাবা হতো যে আর্সেনালস অল্টারনেটিভ টু কেভিন ডে ব্রুইনে। ম্যানচেস্টার সিটিতে কেভিন ডে ব্রুইনে যেরকম, আর্সেনালে মার্টিন ওডেগার্ড সেরকম। কিন্তু আস্তে আস্তে একটার পর একটা সিজন যায় আর মার্টিন ওডেগার্ডের খেলার স্টাইল দেখে আমরা বুঝতে পারি যে না, কেভিন ডে ব্রুইনে এবং তার সঙ্গে একটা মোটামুটি আকাশ পাতালের একটা ডিফারেন্স আছে ইন টার্মস অফ হাউ হি
অ্যাক্টস ইন ট্রানজিশন সেভাবে তিনি বিল্ড আপ করতে পারেন না। এবং অনেক সময় বলা হতো যে মার্টিন ওডেগার্ডকে খেলানো হয় বিকজ অফ হোয়াট হি অফার্স ইন টার্মস অফ ওয়েন আর্সেনাল ডাজ নট হ্যাভ দ্য বল। আর্সেনালের পায়ে যখন বল থাকে না তখন তিনি যেভাবে প্রেস করেন, যেভাবে বল রিকভারি করতে সাহায্য করেন, টার্ন ওভার অর্জন করতে সাহায্য করেন, সেটার জন্য নাকি মার্টিন ওডেগার্ড একটা সিকিউরিটি ভালভ হিসাবে কাজ করেন আর্সেনালের মিডফিল্ডে। কিন্তু এই 2026 সালে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে ফুল ফিট এজে অন দ্য বল সিচুয়েশন এবং অফ দ্য বল সিচুয়েশন দুই ক্ষেত্রেই মার্টিন ওডেগার্ডের থেকে ভালো, যিনি কিনা মাত্রই ইনজুরি থেকে ফিরে এসেছেন। সো এই জোনে এজের থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড ডান দিকে বুকায়ো সাকা এই ম্যাচে মাত্র 45 মিনিট খেলেছেন, কিন্তু 45 মিনিটে যেভাবে খেলেছেন উনি দেখিয়ে দিয়েছেন যে তিনি এখনও বিশ্বের সেরা রাইট উইঙ্গারের ডিসকাশনে অবশ্যই থাকবেন। আমরা গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের দুটো ম্যাচে দুজন রাইট উইঙ্গারের অসাধারণ পারফরমেন্স দেখেছি। বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসা এবং পিএসজির দেজিরে দুয়া অসাধারণভাবে খেলেছেন। এই সিজনে বার্সেলোনার লামিন ইয়ামাল তো অসাধারণ খেলছেনই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ম্যাচে ফুল ফিট সাকা কি করতে পারেন, এই ওয়াইড অ্যাঙ্গেল থেকে প্লেমেকিংয়ের মাধ্যমে কিভাবে আর্সেনালকে অ্যাটাকিং থার্ডে সাহায্য করতে পারেন সেটা কিন্তু আমরা আরও ভালো মতো দেখলাম। একটা গোল করেছেন, একটা গোল করিয়েছেন এবং প্রত্যেকটা মুভমেন্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে তিনি কতটা ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার। 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্লেমেকিংয়ের দিক থেকে, পাসিংয়ের দিক থেকে, ভিশনের দিক থেকে হি ওয়াজ ইমেন্স। এবং তিনি যখন গোল করলেন সেই গোল করার মাধ্যমেও কিন্তু তিনি যে কতটা একটা ক্রিয়েটিভ ফুটবলার সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তিনি যখন গোল করার জন্য শট নিচ্ছিলেন এমনভাবে বডি পজিশন করেছিলেন যেন উনি ফার পোস্টে বলটা মারবেন, কিন্তু দেখা গেল একদম লাস্ট মোমেন্টে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি ফার পোস্টে মারবো না, কিন্তু বডি পজিশনটা ফার পোস্টের দিকেই রাখবো, কিন্তু শ্যুট করবো আমি নিয়ার পোস্টে। সো নিয়ার পোস্টে যখন শ্যুট করেছিলেন ফুলহামের গোলকিপারের আসলে আটকানোর সাধ্য ছিল না। সো বুকায়ো সাকা এই 45 মিনিটে যে খেলা দেখিয়েছেন ওয়াজ অসম, এবং এটাই আর্সেনালের টেকনিক্যালিটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড পিছনে সাকা, এজে এবং ত্রসারের মতো তিনজন টেকনিক্যাল অ্যাটাকার থাকলে সামনে ভিক্টর ইয়োকেরেসের মতো মিডিয়াকল লেভেলের স্ট্রাইকারও কিন্তু দুর্দান্ত খেলেন, যেটা কিনা আমরা এই ম্যাচে দেখেছি। ভিক্টর ইয়োকেরেস দুটো গোল করেছেন এবং এই ধরনের সিচুয়েশনে আসলে এই ধরনের ভূমিকাই এক্সপেক্টেড একজন স্ট্রাইকারের কাছ থেকে। সো ভিক্টর ইয়োকেরেস ওয়াজ ফ্যান্টাস্টিক ইন দিস ম্যাচ অ্যাজ ওয়েল, অনলি বিকজ হি গট আ নাম্বার অফ প্লেয়ার্স হু ক্যান প্লে টু হিজ স্ট্রেংথস। সিজনের এই পর্যায়ে এসে আসলে এই একাধিক খেলোয়াড়কে ইনজুরি থেকে ফিরে পেয়ে মেইন একাদশে একাধিক টেকনিক্যাল খেলোয়াড় রাখতে পারার যে লাক্সারি, সেই লাক্সারিটাই এই সিজনের শেষ দিকে এসে মিকেল আর্টেটাকে সাহায্য করতে পারে যে ইভেনচুয়ালি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। এখন দেখা যাক সিজনের বাকি ম্যাচগুলোতে মিকেল আর্টেটা এরকম টেকনিক্যাল একাদশ নামানোর সাহস করেন কিনা। যদি করেন তাহলে অফকোর্স এই সিজনে ডাবল জেতার সম্ভাবনা রয়েছে আর্সেনালের, আর যদি না করেন তাহলে ইউ নেভার নো, ফুটবল ইজ আ ভেরি আনসার্টেন গেম, কি না কি হয়ে যায়। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর্সেনালের এই নতুন অ্যাটাকিং টেকনিক্যাল সাইড দেখে আপনার কি মনে হচ্ছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।